বাংলাদেশের রাজনীতিতে কি আবারও তৈরি হতে যাচ্ছে এক নাটকীয় অধ্যায়? জাতীয় সংসদের মঞ্চেই কি দেখা যাবে অভূতপূর্ব এক প্রতিবাদের দৃশ্য? রাষ্ট্রপতি যখন দাঁড়াবেন তার সাংবিধানিক ভাষণ দিতে, ঠিক তখনই কি সংসদ কক্ষ ফাঁকা হয়ে যাবে বিরোধী দলের ওয়াকআউটে? আগামী 12 মার্চ এই একটি তারিখ ঘিরে এখন রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা, বিশ্লেষণ আর জল্পনা কল্পনা। কারণ নতুন সংসদের প্রথম অধিবেশনে এমন একটি ঘটনা ঘটতে পারে যা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে বিরল। সাম্প্রতিক এক বক্তব্যে সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী শিশির মোহাম্মদ মনির এমন এক রাজনৈতিক ইঙ্গিত দিয়েছেন যা দেশের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বাংলাদেশের সংসদীয় প্রথা অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। এই ভাষণকে অনেকেই সরকারের নীতিগত দিক নির্দেশনার প্রতিফলন হিসেবে দেখেন। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি রাজনৈতিক মহলে চুপ্পু নামেও পরিচিত, তিনি সেই ভাষণ দিতে যাচ্ছেন। কিন্তু প্রশ্ন উঠেছে, এই ভাষণ কি সবাই শুনবেন? অ্যাডভোকেট শিশির মনিরের বক্তব্য ছিল অত্যন্ত স্পষ্ট। তার মতে সংসদ সদস্যদের উচিত হবে রাষ্ট্রপতির ভাষণ শুরু হওয়ার সাথে সাথেই সংসদ কক্ষ থেকে বেরিয়ে যাওয়া, অর্থাৎ ওয়াকআউট করা, আর রাষ্ট্রপতি তার বক্তব্য শেষ করে চলে গেলে তারপর আবার সংসদে ফিরে আসা। এই বক্তব্য শুধু একটি আইনি মতামত নয়, বরং এটি অনেকের মনে জুলাইয়ের গণ আন্দোলনের সাথে যুক্ত মানুষের ক্ষোভের প্রতিফলন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে জুলাই একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠেছে। সে সময় ছাত্র জনতার এক তীব্র আন্দোলন দেশের রাজনৈতিক পরিস্থিতিকে নাড়িয়ে দিয়েছিল। অনেকের দাবি এই আন্দোলন ছিল স্বৈরাচার বিরোধী এক গণ অভ্যুত্থান। এই আন্দোলনের প্রেক্ষাপটে বহু মানুষের প্রাণহানি ঘটে, অনেক পরিবার হারায় তাদের প্রিয়জনকে। এই কারণেই আন্দোলনের সমর্থকদের একটি অংশ মনে করে, যারা অতীতে ক্ষমতাসীন ব্যবস্থার ঘনিষ্ঠ ছিলেন তাদের মুখে সেই আন্দোলনের প্রশংসা শোনা এক ধরনের রাজনৈতিক দ্বিচারিতা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অতীতে দীর্ঘদিন শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। এমন অভিযোগ রাজনৈতিক মহলে বহুদিন ধরেই আলোচিত। ফলে এখন যদি তার ভাষণে সেই আন্দোলনের প্রশংসা উঠে আসে, তাহলে অনেকের কাছে সেটি অস্বস্তিকর কিংবা রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য মনে হতে পারে, এমনটাই বলছেন সমালোচকরা। এই বিতর্ক শুধু রাজনৈতিক অতীত নিয়ে সীমাবদ্ধ নয়, অর্থনৈতিক প্রশ্নও এতে যুক্ত হয়েছে। বিশেষ করে আলোচনায় এসেছে দেশের অন্যতম বড় ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এই সময় এই ব্যাংককে দেশের ইসলামী অর্থনীতির শক্তিশালী স্তম্ভ হিসেবে দেখা হতো, কিন্তু গত কয়েক বছরে ব্যাংকটির মালিকানা ও ব্যবস্থাপনা নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়। সমালোচকদের দাবি, ব্যবসায়ী গ্রুপ এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর হাজার হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ সামনে আসে। যদিও এসব অভিযোগ নিয়ে এখনও নানা তদন্ত ও বিতর্ক চলছে, তবুও রাজনৈতিক মহলে এই বিষয়টি বড় ইস্যু হয়ে উঠেছে। কারণ অতীতে রাষ্ট্রপতি এই ব্যাংকের পরিচালনা পর্ষদের সাথে যুক্ত ছিলেন। এমন তথ্য সামনে এনে সমালোচকরা প্রশ্ন তুলছেন তার ভূমিকা নিয়ে। এখানে এসে বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে, কারণ বাংলাদেশের দুই বড় রাজনৈতিক শক্তি, একদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এই প্রশ্নে একই অবস্থানে নেই বলে বিশ্লেষকদের ধারণা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিএনপি হয়তো বর্তমান পরিস্থিতিতে কিছুটা কৌশলী বা নমনীয় অবস্থান নিতে পারে, কিন্তু জামায়াতে ইসলামী বরাবরই দাবি করছে তারা ফ্যাসিবাদ বা তার সহযোগীদের সাথে কোনো আপোষ করবে না। এই কারণেই 12 মার্চের সংসদ অধিবেশনে তাদের অবস্থান কি হবে সেটাই এখন বড় প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছে, যদি সত্যিই রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দল ওয়াকআউট করে, তাহলে তা হবে অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক বার্তা। কারণ সংসদে রাষ্ট্রপতির ভাষণ বয়কট করা শুধু একটি আনুষ্ঠানিকতার বিরোধিতা নয়, এটি মূলত একটি প্রতীকী প্রতিবাদ। এতে বোঝানো হয় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পরিবর্তনের দাবি এখনও শেষ হয়ে যায়নি। কিছু বিশ্লেষক এমন ধারণা করছেন যে বিরোধী দল সংসদের ফ্লোরে দাঁড়িয়ে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিও তুলতে পারে। যদিও এসব এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, তবুও রাজনৈতিক অঙ্গনে এই আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। সংসদ রাজনীতিতে আরেকটি বড় ইস্যু সামনে এসেছে, ডেপুটি স্পিকার পদ। নির্বাচনের পর রাজনৈতিক মহলে আলোচনা ছিল যে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী হয়তো ডেপুটি স্পিকারের পদ পেতে পারে। এমন ইঙ্গিত দিয়েছিলেন বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমদ, কিন্তু এই প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে জামায়াতে ইসলামী। তাদের বক্তব্য, ক্ষমতার কোনো অংশীদারিত্ব নয়, বরং তারা আগে দেখতে চায় গণ আন্দোলনের দাবিগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা।
জুলাই সনদ ও গণভোটের প্রশ্ন। জামায়াতের নেতারা বারবার একটি বিষয় সামনে আনছেন, জুলাই জাতীয় সনদ। তাদের দাবি, এই সনদ গণভোটের মাধ্যমে জনগণের অনুমোদন পেয়েছে এবং সেটি এখন সংস্কারের প্রধান ভিত্তি হওয়া উচিত। দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সম্প্রতি বলেছেন, সংস্কারের পূর্ণাঙ্গ রূপরেখা না দিয়ে শুধু একটি পদ অফার করা মানে আন্দোলনের দাবিগুলোকে পাশ কাটিয়ে যাওয়া। তার মতে, জনগণের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক অস্থিরতা থেকেই যাবে। এই পুরো পরিস্থিতি ত্রয়োদশ জাতীয় সংসদের সামনে এক নতুন রাজনৈতিক সমীকরণ তুলে ধরছে। একদিকে রয়েছে ঐতিহ্যগত ক্ষমতার রাজনীতি, যেখানে সরকার বিরোধী দলকে কিছু পদ দিয়ে রাজনৈতিক ভারসাম্য বজায় রাখে। অন্যদিকে রয়েছে আন্দোলন ভিত্তিক রাজনীতি, যেখানে আদর্শিক অবস্থানকে সামনে রেখে আপোষহীন অবস্থায় নেওয়ার চেষ্টা করা হয়। এই দুই ধারার সংঘর্ষই হয়তো সামনের সংসদের ভেতরে এবং বাইরে নতুন উত্তাপ তৈরি করবে। সব মিলিয়ে 12 মার্চের সংসদ অধিবেশন শুধু একটি আনুষ্ঠানিক অধিবেশন নয়, এটি হতে পারে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক পরীক্ষার মুহূর্ত। রাষ্ট্রপতির ভাষণ কি শান্তিপূর্ণভাবে শেষ হবে, নাকি সংসদ কক্ষে দেখা যাবে বিরল এক ওয়াকআউট? ডেপুটি স্পিকারের পদ কি সত্যিই প্রত্যাখ্যানে সীমাবদ্ধ থাকবে, নাকি এর পেছনে রয়েছে আরও বড় রাজনৈতিক বার্তা? এই প্রশ্নগুলোর উত্তর মিলবে খুব শিগগিরই। দর্শক, আপনি কি মনে করেন, রাষ্ট্রপতির ভাষণ বয়কট করা কি একটি শক্তিশালী রাজনৈতিক প্রতিবাদ, নাকি এটি সংসদীয় রীতির ব্যত্যয়? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। আর এমন বিশ্লেষণধর্মী রাজনৈতিক ডকুমেন্টারি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।